প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা গোলীয় তলে প্রতিসরণের পার্ট 6 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা প্রধানত লেন্স নির্মাতার সূত্র সম্পর্কে জানব। লেন্স নির্মাতার সূত্র বলতে কি বোঝায়? যিনি লেন্স তৈরি করেন তিনি কোন সূত্রের ওপর ভিত্তি করে লেন্সটি তৈরি করেন। অর্থাৎ বলা হলো যে একটি 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স তৈরি করো। এমন একটি উত্তল লেন্স তৈরি করতে হবে যার ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। যিনি তৈরি করবেন অর্থাৎ লেন্স নির্মাণকারী তিনি যে সূত্রের ওপর ভিত্তি করে এই 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্স তৈরি করবেন সেই সূত্রটাকেই বলা হয় লেন্স নির্মাতার সূত্র। প্রকৃতপক্ষে বলা উচিত লেন্স যে উপাদানের তৈরি, লেন্স আমরা সাধারণত জানি লেন্স কাঁচেরই তৈরি হয়, স্বচ্ছ মাধ্যম কাঁচ। এখন কিন্তু কাঁচের বাদ দিয়ে ফাইবারও তৈরি করা হচ্ছে, খুব হালকা যে লেন্সগুলো বা চশমা তোমরা দেখে থাকবে চশমা। এই যে লেন্সের উপাদান, সেই উপাদানের প্রতিসরাঙ্ক, এবং আমরা জানি লেন্সের দুটো তল থাকে, দুটো গলীয় তল থাকে। সেই দুটো গলীয় তল এবং লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের মধ্যে গাণিতিক সম্পর্ককে বলা হয় লেন্স নির্মাতার সূত্র। দেখবে আমরা যদি সম্পর্ক প্রতিষ্ঠা করি এরকম একটি সম্পর্ক আসে 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, যেখানে এফ কি? এফ হলো লেন্সের ফোকাস দৈর্ঘ্য, মিউটা কি? মিউটা লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, আর r1 এবং r2 লেন্সের দুটি গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ। আমরা এই সম্পর্কটি প্রতিষ্ঠা করব। এই সম্পর্কটি লেন্স নির্মাতার সূত্র নামে পরিচিত। লেন্সের দুটো গলীয় তলে প্রতিসরণের ফলে কেমনভাবে প্রতিবিম্ব গঠিত হয় আমরা সেই প্রতিবিম্বটা অঙ্কন করি প্রথমে। আর অবশ্যই এখানে আমরা ধরে নেব এই লেন্স নির্মাতার সূত্রটা প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা বস্তুটিকে বিন্দু বস্তু হিসেবেই ধরব, অর্থাৎ যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই। আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে লেন্সের দুটো তলে প্রতিসরণ ঘটে, তাই তো? কিন্তু আমরা যেহেতু লেন্সটা পাতলা লেন্স ধরি, আমরা একদম প্রথম ক্লাসে শিখেছিলাম যে আমাদের সিলেবাসে যা কিছু আছে সব পাতলা লেন্স, তাই লেন্সের প্রতিসরণটা আমরা মাঝখানের বিন্দু থেকে দেখাতেও পারি। আগের ক্লাসে দেখিয়েছি, যারা দেখোনি আগের ক্লাসটা দেখে নিতে পারো। দেখো আমি প্রথমে অঙ্কন করার চেষ্টা করি যে কিভাবে লেন্সে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, প্রকৃতপক্ষে যেভাবে প্রতিবিম্ব গঠিত হওয়া উচিত। আচ্ছা, এখানটা আমি উত্তল লেন্স দ্বারা দেখাচ্ছি, কিন্তু যে কোনো লেন্সের ক্ষেত্রে একই রকমভাবে প্রমাণ করা যাবে। এটা এল প্রাইম উত্তল লেন্স, এই বিন্দুটা হলো আলোক কেন্দ্র যেটাকে ও বিন্দু বলেছিলাম, আর বস্তুটি ধরো এই প্রধান অক্ষের ওপর পি বিন্দুতে বস্তু অবস্থিত। আমি বললাম বস্তুটিকে আমরা বিন্দু বস্তু হিসেবে ধরব, ফলে বস্তু থেকে আলো গিয়ে এই তলে পড়বে। আমরা বলেছিলাম লেন্সের যে তলে প্রথমে আলোকরশ্মি আপতিত হয় সেটাকেই আমরা প্রথম তল বলি। ফলে এই গলীয় তলের এই যে তলে গিয়ে আলোকরশ্মি আপতিত হলো তার বক্রতা কিন্তু আমরা যদি এল প্রাইম না নাম দিয়ে এটাকে এ বি নাম দিলাম, আর এটাকে নাম দিচ্ছি ও বিন্দু, আর এটা ও প্রাইম বিন্দু। ও বিন্দু বলতে কি বোঝাচ্ছি? প্রথম গলীয় তলটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, এবং ও প্রাইম বলতে কি বোঝাচ্ছে? দ্বিতীয় গলীয় তলটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা হলো ও প্রাইম। এবার দেখো এ ও বি এই যে প্রথম গলীয় তলে এর বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে? এর বক্রতা কেন্দ্র এদিকে C1। আবার এ ও প্রাইম বি এই যে গলীয় তলটা এর বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে? এদিকে কোথাও থাকবে, ধরো C2, তাই তো? দুটো গলীয় তলের বক্রতা কেন্দ্র দুদিকে। এবার কি হলো? প্রথম গলীয় তলে আলোকরশ্মি আপতিত হলে আমি ধরছি এপারে আছে
লেন্সের বাঁদিকে আছে μ1 মাধ্যমের প্রতিসারাঙ্ক, লেন্সের নিজের প্রতিসারাঙ্ক, লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক μ2, লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক, আর ডান দিকে যে মাধ্যমটা আছে তার প্রতিসারাঙ্ক হলো μ3। তিনটে মাধ্যমের প্রতিসারাঙ্ক দেখালাম। এখন দেখো প্রথম গলীয় তলে প্রতিসরণের ফলে কী হবে, আলোকরশ্মির চ্যুতি ঘটবে, ফলে আলোকরশ্মির গতিপথ বেঁকে গেল, গিয়ে কী হবে দ্বিতীয় তলে আপতিত হবে, দ্বিতীয় তল থেকে কী হবে পুনরায় প্রতিসরণ ঘটবে, কারণ সেক্ষেত্রে μ2টা কী ছিল, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, এই μ2 মাধ্যম থেকে μ3 মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ মাধ্যম পরিবর্তন করছে, ফলে গতিপথটা পরিবর্তিত হবে, পুনরায় আলোকরশ্মি গতিপথ বেঁকে ধরো এদিকে এলো, আসার ফলে আই বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হলো, বা আচ্ছা আই বিন্দুতেই প্রতিবিম্ব গঠিত হলো, অন্তিম প্রতিবিম্ব। ধরো যদি দ্বিতীয় গলীয় তলটি না থাকতো, অর্থাৎ এ ও প্রাইম বি এটা না থাকলে কি হতো, তখন কেবলমাত্র একটি গলীয় তলে প্রতিসরণ ঘটত। কোন গলীয় তলে, এ ও বি, এই গলীয় তলে প্রতিসরণের ফলে আলোকরশ্মি কী হতো, এই যে গতিপথটা বেঁকে গিয়েছিল এই পথে গিয়ে যেত, গিয়ে দেখতে এই আই প্রাইমে প্রতিবিম্বটা গঠন করত যদি দ্বিতীয় গলীয় তল না থাকতো। কিন্তু দ্বিতীয় গলীয় তল থাকার ফলে আবার প্রতিসরণ ঘটেছে, অর্থাৎ আবার আলোর গতিপথ বেঁকে গিয়েছে, গিয়ে অন্তিম প্রতিবিম্বটা আই বিন্দুতে গঠিত হয়েছে। এখন আমরা প্রথম গলীয় তলের কথা যদি ভাবি, তাহলে প্রথম গলীয় তলের ক্ষেত্রে বস্তু কোনটি, প্রথম গলীয় তলের ক্ষেত্রে পি হলো বস্তু, আর যার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, আই প্রাইমে। অর্থাৎ আমরা লিখতে পারি, দেখো প্রথম গলীয় তলের ক্ষেত্রে বস্তু কোনটি, পি, প্রতিবিম্ব কোনটি, প্রতিবিম্ব আই প্রাইম। আই প্রাইমটি আমরা বলতে পারি আই প্রাইমটি কি হচ্ছে, অসৎ বস্তুর ন্যায় কাজ করছে, আর যার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, আই। জানো বাস্তবে কি হয়, আচ্ছা আমি এটা লিখে নিই প্রথমে, দ্বিতীয় গলীয় তলের ক্ষেত্রে আই প্রাইম, ব্র্যাকেটে লিখে দিই অসৎ, আই প্রাইম অসৎ বস্তু ও আই ড্যাশ চূড়ান্ত প্রতিবিম্ব। চূড়ান্ত মানে এটাই শেষ প্রতিবিম্ব। আসলে কি হয় যেন, আমরা যদি দেখি, আমরা কিন্তু এই লেন্সের সামনে পি বিন্দুতে বস্তু রাখলাম, তার প্রতিবিম্ব কেবলমাত্র আই বিন্দুতে দেখতে পাবো, এই মধ্যবর্তী প্রতিবিম্বটা, অর্থাৎ আই প্রাইম এটাকে দেখতে পাবো না। আমরা প্রাথমিক বস্তু এবং চূড়ান্ত প্রতিবিম্ব দেখতে পাই। কিন্তু ঘটনাটা কি ঘটে, ঘটনাটা কিন্তু এরকম হয় না যে পি বিন্দুর প্রতিবিম্ব সরাসরি আয়ে গঠিত হয় না, কারণ দুটো তলেই তো প্রতিসরণ ঘটে। তাই বলছি প্রথম তলে প্রতিসরণে আই ড্যাশ প্রতিবিম্ব গঠিত হলো, যেটি দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তুর ন্যায় কাজ করছে, যার চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, আই বিন্দুতে গঠিত হচ্ছে। এক্ষেত্রে বস্তু দূরত্ব কোনটি, প্রথম গলীয় তলের ক্ষেত্রে যদি বস্তু দূরত্বের কথা বলি, এখানে লিখি প্রথম গলীয় তলের ক্ষেত্রে বস্তু দূরত্ব কোনটা হবে, ও বি সমান কত, এটাকে লিখছি ইউ মাইনাস ইউ, মানে কোনটা ছবিতে দেখো এই ও থেকে, ও বি নয় সরি এটা ভুল বললাম, এটা ও পি, পিটা তো আমাদের বস্তু, ও পি, অর্থাৎ এইটা হলো কি বস্তু দূরত্ব ইউটা, ও বিন্দু থেকে মাপা হচ্ছে প্রথম গলীয় তলের ক্ষেত্রে। এটা গাউসের সূত্র অনুসারে আমরা জানি, তোমরা বলতে পারবে স্যার আমরা তো জানি লেন্সের ক্ষেত্রে সমস্ত দূরত্ব আলোককেন্দ্র থেকে পরিমাপ করতে হয়, তাহলে এখানটায় গলীয় তল থেকে মাপছি কেন? দেখো আমরা কিন্তু এখানটায় পাতলা লেন্সের কথা ভাবছি না, আপাতত আমরা দুটো তলের কথা ভাবছি। ফলে বলতে পারি প্রথম তলের ক্ষেত্রে আমরা বলেছিলাম সমস্ত দূরত্ব মেরু থেকে পরিমাপ করব যে কোনো গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে, তাই ও বিন্দু থেকে দূরত্ব মাপা হচ্ছে। ও থেকে পি হলো বস্তু দূরত্ব,
এটা কার ক্ষেত্রে? প্রথম গলীয় তলের ক্ষেত্রে। আর প্রথম গলীয় তলের ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় হয়েছে? আই প্রাইমে। ফলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? এই ও থেকে আই প্রাইম, যেটাকে আমরা ভি প্রাইম বলতে পারি। অর্থাৎ প্রথম গলীয় তলের ক্ষেত্রে বস্তু দূরত্ব এটা, প্রতিবিম্ব দূরত্ব ও আই প্রাইম, যেটাকে আমরা কত লিখি? ভি প্রাইম দ্বারা লিখি। এটা ধনাত্মক, কারণ চিহ্ন প্রথা অনুসারে আলোর গতিপথের দিকে গেলে ধনাত্মক, বিপরীত দিকে এলে ঋণাত্মক। এক্ষেত্রে বস্তুটা সৎ, প্রতিবিম্বটি অসৎ। এবার দেখো দ্বিতীয় গলীয় তলের ক্ষেত্রে কি বলতে পারি? দ্বিতীয় গলীয় তলের ক্ষেত্রে বস্তু দূরত্ব কত হবে? বস্তু দূরত্ব ও ড্যাশ আই ড্যাশ, তাই না, বা ও প্রাইম আই প্রাইম সমান কত হবে? সমান দেখো এটা কি, আমরা ভি ড্যাশ মাইনাস টি লিখতে পারি। টিটা কি? টিটা হলো এই লেন্সের এই যে ও প্রাইম, এই ডিস্টেন্স, অর্থাৎ লেন্সটার যতটা বেধ আছে সেটার মান হচ্ছে ও প্রাইম। বা বলতে পারি লেন্সের দুটো গলীয় তল প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। বা বলতে পারো লেন্সের বেধ ও প্রাইমটা টি। ফলে দেখো ও প্রাইম আই প্রাইমের ভ্যালু কত হবে? ও প্রাইম থেকে আই প্রাইমের দূরত্বটা কত হবে? ভি প্রাইম থেকে এই টি টুকুনি বাদ যাবে, এইটুকুনি বাদ যাবে, কারণ টোটালটা ভি প্রাইম ছিল। আমি ও প্রাইম আই প্রাইমের মান জানতে চাইছিলাম, ভি প্রাইম মাইনাস টি হল। এটা কিন্তু অসৎ বস্তু, যেহেতু বস্তুটা ওই স্থানে প্রকৃতপক্ষে নেই। আর দ্বিতীয় গলীয় তলের ক্ষেত্রে প্রতিবিম্ব কোনটা বলেছিলাম? আইটাই হলো চূড়ান্ত প্রতিবিম্ব। ফলে প্রতিবিম্ব দূরত্ব এটাকে আমরা কি বলতে পারি? ভি। অর্থাৎ দ্বিতীয় গলীয় তলের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কত? গলীয় তলের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব ও প্রাইম আই সমান কত? ভি। এটাও ধনাত্মক হবে। আর বক্রতা ব্যাসার্ধ, এই তলটির বক্রতা কেন্দ্র কোথায় আছে? C1। ফলে আমরা যদি এই গলীয় তল, প্রথম গলীয় তল কোনটি? এ ও বি, এই তলের ওপর যে কোনো বিন্দু আর এই C1 বিন্দু জুড়ে দিই, সেটাই হবে কি? বক্রতা ব্যাসার্ধ R1। একই রকমভাবে দ্বিতীয় গলীয় তল এবং C2 বিন্দু যদি জুড়ে দিই, সেটাই হবে কি? দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ R2। যদিও আমরা এখানটা ছবিতে দেখালাম, আমাদের কাজে লাগবে না, মনে তো থাকবে যে প্রথম গলীয় তলের ওপর যে কোনো বিন্দু আর প্রথম গলীয় তলের বক্রতা কেন্দ্রের দূরত্বই তো বক্রতা ব্যাসার্ধ। হ্যাঁ, আমরা কি করতে চাইছিলাম? আমরা এই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং লেন্সের পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছি। দেখো এই সম্পর্কটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আমরা দুটো গলীয় তলের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে লিখব, কিন্তু প্রতিটি গলীয় তলের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে লিখব। ফলে আমরা লিখছি, দেখো প্রথম গলীয় তলের ক্ষেত্রে আমরা গাউসের সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম, মনে আছে? গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে গাউসের সূত্র, সেটা কেমন ছিল দেখো মনে করে। এরকম একটা সম্পর্ক ছিল, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হচ্ছে না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হচ্ছে। পার্ট 1-এর ক্লাসে ছিল। এরকম ছিল μ2/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r। μ2 অর্থাৎ যে মাধ্যমে প্রতিসরণ ঘটে, আর μ1 মানে যে মাধ্যম থেকে আলোকরশ্মি যায়। আমরা এই সমীকরণটা এই প্রথম গলীয় তলের ক্ষেত্রে প্রয়োগ করব। দেখো প্রথম গলীয় তলে প্রতিসরণ কোথা থেকে কোথায় হচ্ছে? μ1 থেকে μ2। বস্তু দূরত্ব কোনটা? u। প্রতিবিম্ব দূরত্ব কোনটা? ভি প্রাইম প্রথম গলীয় তলের ক্ষেত্রে। ফলে সম্পর্কটা কেমন আসবে দেখো, আমরা লিখতে পারি এই সম্পর্কটাকেই প্রয়োগ করব। অর্থাৎ μ2/v প্রাইম মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r1। আমরা আপাতত কোনো চিহ্ন বসাচ্ছি না, শেষে গিয়ে চিহ্ন বসাবো। অর্থাৎ ইউ ভি প্রাইম এগুলোর কোনো চিহ্ন বসালাম না। এটা
1 নম্বর সমীকরণ। আবার দেখো দ্বিতীয় গোলীয় তলের ক্ষেত্রে প্রতিসরণটা কোথা থেকে কোথায় হয়েছিল, μ2 মাধ্যম থেকে μ3 মাধ্যমে, যেহেতু এদিকটাই বলেছিলাম ডান দিকে μ3 মাধ্যম আছে, ফলে আমরা দ্বিতীয় গোলীয় তলের ক্ষেত্রে কি লিখতে পারি, দ্বিতীয় গোলীয় তলের ক্ষেত্রে কেমন আসবে, μ3 বাই বস্তু দূরত্ব, μ3 বাই প্রতিবিম্ব দূরত্ব, তাই না, এই যে মাধ্যমে প্রতিসরণ ঘটে বাই প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ μ3 বাই ভি মাইনাস μ1 বাই কি, যে মাধ্যমে বস্তু আছে, অর্থাৎ μ1 বাই ভি ড্যাশ মাইনাস টি সমান কত, μ3 মাইনাস μ2 বাই R2। যেহেতু প্রতিসরণটা কোথায় μ2 থেকে μ3 ঘটেছে, অর্থাৎ প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক μ3 মাইনাস আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই R2। ও আচ্ছা, এখানে μ1 হবে না, এখানে μ2 হবে। এই হলো 2 নম্বর সমীকরণ। আচ্ছা, 2 নম্বর সমীকরণ লিখছি। আমরা এবার আসি আমাদের পাঠ্যসূচির বিষয়বস্তুর মধ্যে। এটা তো একটা সাধারণ সম্পর্ক করলাম। আমাদের পাঠ্যসূচিতে যা কিছু আছে পাতলা লেন্স, পাতলা লেন্স হলে কি হবে, পাতলা লেন্স হওয়ায় এই বেধটা অর্থাৎ টি এর মান খুব ক্ষুদ্র হবে। আর টি এর মান ক্ষুদ্র হলে, এই যে টি এর মান ক্ষুদ্র হলে দেখো আমরা ভি প্রাইম মাইনাস টিকে নিয়ারলি ইকুয়াল টু ভি প্রাইম মাইনাস টিকে নিয়ারলি ইকুয়াল টু ভি প্রাইম লিখতে পারি। যেহেতু কি বলবো, লেন্সটি পাতলা, লেন্সটি পাতলা, আমরা বলেছিলাম যে আমাদের যা কিছু সমীকরণ প্রতিষ্ঠা আছে পাতলা লেন্সের ক্ষেত্রে, লেন্সটি পাতলা, ফলে টি উপেক্ষণীয়, টিটাকে উপেক্ষা করতে পারি। তাই আমরা এই যে 2 নম্বর সমীকরণটা, অর্থাৎ দ্বিতীয় গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে যে সম্পর্কটি প্রতিষ্ঠা করলাম সেটাকে একটু সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে লিখলে কেমন আসবে দেখো, μ3 বাই ভি, একটু ওপরে লিখি, সাজিয়ে লিখলে কেমন আসছে সম্পর্কটা, μ3 বাই ভি মাইনাস μ2 বাই ভি প্রাইম সমান μ3 মাইনাস μ2 বাই R2। এটাকেই আমরা 2 নম্বর সমীকরণ বলবো। এটাকে বলতে পারতাম, কিন্তু আমরা যেহেতু পাতলা লেন্সের ক্ষেত্রে সব সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছি, তাই এই টিটাকে উপেক্ষা করলাম। এবার দেখো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ যোগ করে দিলে আমরা কি পাই। এখন প্রশ্ন জাগতে পারে যে কেন যোগ করব। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আমরা তো চূড়ান্ত প্রতিবিম্ব দেখি, অর্থাৎ আইটাকে দেখি, এই প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব আর লেন্সের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা। তাই আমরা দেখো 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দিলে কি হবে, এই μ2 বাই ভি প্রাইম দুটোর ক্ষেত্রে কেটে যাবে, এই যে এটা আর এটা কেটে যাবে। আচ্ছা, আমি একটু বসিয়ে দিই, বসিয়ে দিলেই হবে। সমীকরণটা আমি মুছে ফেললাম। তোমাদের নিশ্চিত মনে আছে সমীকরণটা কি ছিল। আমরা যদি লিখি 1 নম্বর সমীকরণের বাঁ দিকটা ছিল দেখো μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ, এটাই ছিল, প্লাস বাঁ দিকটা হয়ে গেল। এবার ডান এর বাঁ দিকটা যোগ করি, μ3 বাই ভি দ্বিতীয় সমীকরণের বাঁ দিক মাইনাস μ2 বাই ভি প্রাইম, সরি এটা কত ছিল, এটা ইউ ছিল কিন্তু এটা ভি প্রাইম ছিল, তাই না। 1 নম্বর সমীকরণটা দেখো, এই পদটুকুনি, এই দুটো পদ ছিল প্রথম বাঁ দিকে, সমান এবার ওর ডান দিকে যা ছিল কি ছিল, μ2 মাইনাস μ1 বাই R1 প্লাস এর ডান দিকে কি আছে, μ3 মাইনাস μ2 বাই R2। একটু কষ্ট করে দেখে নেবে, এই ছবির মধ্যে চলে গেছে। মানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুটো যোগ করলাম। যোগ করলে কি হচ্ছে দেখো, এই টার্ম দুটো ক্যান্সেল করছে, পরস্পর কেটে যাচ্ছে,
ফলে সম্পর্কটা কী হলো, μ3/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r1 প্লাস μ3 মাইনাস μ2/r2। এই যে সম্পর্ক, এটাই হলো লেন্স নির্মাতার সাধারণ সমীকরণ। তোমাদের অর্থাৎ ক্লাস 12-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই সম্পর্কটা শুধুমাত্র মনে রাখলে হবে। এই যে কিভাবে প্রতিষ্ঠা হলো এটা সাধারণত তোমাদের পরীক্ষায় পড়ে না। শুধু তোমরা এই সম্পর্কটা মনে রাখলেই সব কাজ চলে যাবে। কিন্তু সম্পর্কটা মনে রাখতে গেলেই কি করতে হবে, এই টার্মগুলো, রাশিগুলো তো চিনতে হবে। μ1 মানে কি বোঝাচ্ছি, μ2 মানে কি বোঝাচ্ছি, μ3 r1 r2। ফলে একবার এটা পড়ে নিয়ে এই টার্মটা, এই যেটা ঘরের মধ্যে রেখে দিচ্ছি, সেটা একটু ভালো করে মনে রাখবে। আর কোন টার্ম, প্রত্যেকটা পদের অর্থ বুঝে রাখতে হবে। এটাই হলো লেন্স নির্মাতার সাধারণ সূত্র। লেন্স নির্মাতার সাধারণ সূত্র। সাধারণ সূত্র। হ্যাঁ, লেন্সের দুপাশে যদি একই মাধ্যম থাকে, অর্থাৎ ধরো বায়ু মাধ্যম ধরে নিই, ফলে μ1 এর মান কত হবে 1, যেহেতু বায়ু মাধ্যমের প্রতিসারাঙ্ক 1। μ3 মান কত হবে 1, যেহেতু ডান দিকেও বায়ু মাধ্যম ধরছি, ফলে প্রতিসারাঙ্ক কত হবে 1। আর μ2 জায়গায় আমরা কেবলমাত্র মিউ বসাতে পারি, যেহেতু এখানে মিউ বলতে আমরা কি বোঝাবো, এই লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক, আর দুপাশের প্রতিসারাঙ্ক 1 করে হয়ে গেল। ফলে এখানটা বসিয়ে দিলে কি আসবে, দেখো μ3 মান 1 বসাচ্ছে, তাই তো। μ3 1 বসালে 1/v, μ1 এর মান 1/u সমান, দেখো μ2 মান কত, μ2 মান হচ্ছে μ মাইনাস 1/r1 প্লাস এটা বসালে কত 1 মাইনাস μ/r2। প্রত্যেকটা পদ বসালাম। এটাকে একটু সাজিয়ে লিখলে দেখো 1/v মাইনাস 1/u, যদি আমরা μ-1 কমন নিলে কত আসবে 1/r1 মাইনাস 1/r2। বোঝা গেল? আচ্ছা, এটা কি লিখেছিলাম, লেন্স নির্মাতার সাধারণ সূত্র বা লেন্সের সাধারণ সূত্র বলা যায়। লেন্সের সাধারণ সূত্র, এটাকে না লেন্স নির্মাতার সাধারণ সূত্র বলার চেয়ে লেন্সের সাধারণ সূত্র বলা ঠিক হবে। লেন্সের সাধারণ সূত্র আমি আরো একবার লিখে দিচ্ছি, লেন্সের সাধারণ সূত্র। এই সম্পর্কটা এলো, দেখো এই যে 1/v মাইনাস 1/u সমান μ-1। μ2টা কি, μ2 বলছি, μটা কি, μটা হলো লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, তাই তো। যে 1/v মাইনাস 1/u এটাকে আমরা 1/f-ও লিখতে পারি। কেন? কারণ এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম লেন্সের বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। ও আরেকটা কথা মনে রাখবে, এখানে মাইনাসটা এলো কোথা থেকে, আমি দেখো μ-1 কমন নিয়েছি, কিন্তু এখানে কত ছিল 1 মাইনাস μ, তাই μ-1 কমন নেওয়ার জন্য এখানে একটা মাইনাস চলে এসে, তাই ওটা 1 মাইনাস r2 হয়েছে, 1/1 মাইনাস r2, মাইনাস একটা কমন নিয়ে নিচ্ছে আগে থেকে। আচ্ছা, এই 1/v মাইনাস 1/u এটাকে এইভাবেও লেখা যায়, ধরো এই পি বিন্দুটা যদি অসীমে থাকতো, বস্তু যদি অসীমে থাকতো, অর্থাৎ ইউ ইনফিনিটি হলে, বস্তু অসীমে থাকলে আমরা কি জানি, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, লেন্সের ফোকাস বিন্দুতে, ভি সমান এফ। এগুলো সব কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম। বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাস বিন্দুতে গঠিত হয়। ফলে আমরা এখানটায় যদি এই যে সমীকরণটা প্রতিষ্ঠা করেছিলাম তার মধ্যে বসিয়ে দিই, ভি এর জায়গায় 1/f, ইউর জায়গায় ইনফিনিটি বসাতেই পারি। আমি ধরে নিচ্ছি পি বিন্দুটা অসীমে আছে, সেক্ষেত্রে এরকম লেখা যাবেই তো, অসুবিধা কি আছে। 1/∞ মানে কত, 1/∞ মানে 0। ফলে 1/f সমান কত এলো, দেখো μ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটি হলো লেন্স নির্মাতার সমীকরণ।
আগেরটা ছিল লেন্সের সাধারণ সূত্র, যেটা মুছে ফেলেছি, বড় মতো একটা সমীকরণ ছিল। এটাই হলো লেন্স নির্মাতার সূত্র। নির্মাতার সূত্র আমি বলছিলাম ক্লাসের শুরুতেই, লেন্স নির্মাতার সূত্র মানে কি, লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক এবং দুটো তলের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কে এলো। এটা কি বলা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র। এখানে প্রত্যেকটা রাশিকে চিনতে হবে, প্রত্যেকটা রাশি, অর্থাৎ এফটা কি, এফটা হলো লেন্সের ফোকাস দৈর্ঘ্য, মিউটা কি, মিউটা লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, মানে লেন্সটি যে উপাদানের তৈরি, R1 এবং R2 দুটি তলের বক্রতা ব্যাসার্ধ। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এটা তো স্যার আপনি উত্তল লেন্সের ক্ষেত্রে করলেন, আমরা তো লেন্সের অনেকগুলো ভাগ শিখেছিলাম, উত্তল লেন্সের 3টে ভাগ, অবতল লেন্সের 3টে ভাগ, সবার ক্ষেত্রে কি এরকম সম্পর্ক আসবে? অর্থাৎ লেন্স নির্মাতার সূত্র কি প্রতিটি লেন্সের ক্ষেত্রে একই রকম হয়? আমরা এই সম্পর্ক থেকে অন্য সমীকরণগুলো প্রতিষ্ঠা, অর্থাৎ অন্য লেন্সের জন্য সমীকরণগুলো প্রতিষ্ঠা করতে পারি। আমরা প্রধানত দুটো লেন্সের জন্য প্রতিষ্ঠা করব, একটা হচ্ছে বাই কনভেক্স আর একটা বাই কনকেভ। এই দুটো লেন্সের ক্ষেত্রে কেমন হয় সমীকরণটা প্রতিষ্ঠা করব স্পেশাল কেস হিসেবে। তাহলে তোমাদের যদি বলে লেন্স নির্মাতার সূত্রটি বলো, কোনটি, এটাই হবে লেন্স নির্মাতার সূত্র, বুঝছে? আর প্রত্যেকটা রাশি জানতে হবে। অনেক সময় না এই সমীকরণটাকে এইভাবেও লেখা যায়, মানে মিউটা কি ছিল, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক তো, আর যখন মিউটা লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক ধরছি তখন উভয় পাশে মাধ্যমটা কি ধরে নিচ্ছি, বায়ু মাধ্যম। ফলে দেখো এই সম্পর্কটাকে এরকমভাবেও লেখা যায় 1/f সমান এ মিউ জি -1, অর্থাৎ মিউ না লিখে এ মিউ জি ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে এমইউজি বলতে কি বোঝানো হচ্ছে, এমইউজি বলতে বোঝাচ্ছি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। অর্থাৎ কাঁচ বলতে কি, লেন্সটা আমরা ধরে নিচ্ছি কাঁচের তৈরি, তাই এমইউজি বলতে কি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বা বলতে পারো বায়ুর সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, হয়েছে? আর R1 R2টা কি, R1 R2টা লেন্সের দুটো তলের বক্রতা ব্যাসার্ধ। অনেকে এই যে ফোকাস দূরত্বটাকে শুধু এফ না লিখে এফ একটা সাফিক্সে এ লেখে, তলায় ছোট্ট করে এ দেয়, অর্থাৎ এরকম লেখে এফ এ। এটা দ্বারা কি বোঝায় বলো তো? বোঝায় যখন লেন্সটি বায়ুতে আছে, অর্থাৎ লেন্সের চারপাশে কি আছে, বায়ু মাধ্যম আছে, সেই সময় ফোকাস দূরত্ব কত। অনেকে এফ এ দ্বারা লেখে, বা তুমি শুধু এফ দ্বারাও লিখতে পারো। আর এমইউজি নিশ্চয়ই বুঝতে পারলে, এটা কি লেন্সের চারপাশে যে বায়ু মাধ্যম আছে সেটা বোঝানোর জন্য আমরা এ মিউ জি বসিয়েছি। তুই বলবে স্যার কেন, লেন্সটা কাঁচের তৈরি নেবো সবসময়, অন্য কিছু নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে, কোনো তফাৎ নেই। যখন চারপাশে জল থাকবে তখন আমরা এই সমীকরণটাকে কী লিখবো, দেখো, যদি লেন্সটাকে জলের মধ্যে, অর্থাৎ একটা কাঁচের তৈরি লেন্সকে জলের মধ্যে নিমজ্জিত করি, জলের মধ্যে নিমজ্জিত হলে কেমন হবে, জলের মধ্যে থাকলে সেক্ষেত্রে আমরা সমীকরণটা লিখব 1/f(w) সমান কত, w মিউ জি -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সেক্ষেত্রে সমীকরণটা এরকম আসবে। এফ দ্বারা কী বোঝাচ্ছি, ডব্লু ফর ওয়াটার, জলে যখন লেন্সটি নিমজ্জিত আছে সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য। আর ডব্লু মিউ জি কেন, নিশ্চয়ই বুঝলে, জলের সাপেক্ষে লেন্সের উপাদান অর্থাৎ কাঁচের প্রতিসরাঙ্ক। যদি লেন্সের উপাদান কাঁচের না হয়, অন্য কিছু হয়, আমরা সেটা বসাবো এখানে। আর ডব্লু মিউজির মান তো আমরা নির্ণয় করা শিখেছি। ডব্লু মিউজি মানে আমরা জেনেছিলাম মিউজি বাই মিউ ডব্লু, আলোর প্রতিসরণের প্রথমের ক্লাসগুলোতে জেনেছিলাম এগুলো। আর R1 R2 জানি। এই জন্যে বলা হয়েছিল যে লেন্সের ফোকাস দূরত্ব লেন্সের পারিপার্শ্বিক মাধ্যমের এবং লেন্সের উপাদানের ওপর নির্ভর করে। দেখো
পাল্টে যাচ্ছে তো, মানগুলো ডব্লিউ মিউজির মান যা হবে এ মিউজির মান তাই হবে না। ফলে একটি লেন্সকে বায়ুতে রাখলে তার ফোকাস দৈর্ঘ্য যা হবে, তুমি R1 R2 তো আর পাল্টাচ্ছে না, বক্রতা ব্যাসার্ধ তো পাল্টাচ্ছে না। ফলে কি হবে, এ মিউজি পাল্টে যাচ্ছে বা ডব্লিউ মিউজি পাল্টে যাচ্ছে। ফলে দেখবে একই লেন্সকে একবার জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য যা হবে, যদি কোনো একটা তেলে নিমজ্জিত করো বা শুধুমাত্র বায়ুতে রাখো, ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হবে। প্রত্যেক ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হবে। অর্থাৎ লেন্সের উপাদান পাল্টে গেলে উপাদানের পারিপার্শ্বিক উপাদানের প্রতিসরাঙ্ক পরিবর্তিত হবে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হবে। তাছাড়াও আমরা আরেকটা জেনেছিলাম, মনে আছে, যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য আলোর বর্ণের ওপর নির্ভর করে। কেন? দেখো এখান থেকেই বুঝতে পারবো। কারণ আপাতিত আলোর বর্ণ পরিবর্তিত হলে এমিউজির মান পাল্টে যায়। আমরা জানি যে কোনো একটি মাধ্যমের প্রতিসারাঙ্ক বর্ণের ওপরও নির্ভর করে। ফলে আপাতিত আলোর বর্ণ পরিবর্তিত হলে দেখো প্রতিসরাঙ্ক পাল্টাবে, ফলে ফোকাস দৈর্ঘ্য পাল্টাবে। তাই আমরা বলেছিলাম যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য আপাতিত আলোর বর্ণ অথবা পারিপার্শ্বিক মাধ্যমের বা লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের ওপর নির্ভর করে। যাই হোক, আমরা এই সম্পর্কটা এখন বাইকনভেক্স এবং বাইকনকেভ অর্থাৎ উভবতল এবং উভয়তল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করব। উভয়তল আমরা জানি যে লেন্সের দুটো তলই উত্তল, সেটাকে উভয়তল লেন্স বলে। এই সম্পর্কটা লিখতে পারো বা এর আগেরগুলোও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা করছি কেস 1 বিশেষ ক্ষেত্র, তাই তো? কেস 1-এ কী শিখছি? উভয়তল লেন্স। উভয়তল আমি বলেছিলাম ইংরেজিগুলো মনে রাখতে, বাইকনভেক্স অর্থাৎ যে লেন্সের দুটো তলই সমানভাবে উত্তল, অর্থাৎ R1 এবং R2 দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান, সেটাকেই বলবো। এই যে দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান হলেই সেটাকে বাইকনভেক্স লেন্স বলবো। দেখো বাইকনভেক্স লেন্সের ক্ষেত্রে আচ্ছা এখানে এই সম্পর্কটা থাক, লাস্টেরটা থাকলেই হবে। আমরা সাধারণ সমীকরণটা কি জানি সেটা প্রথমে লিখে নিই। অর্থাৎ লেন্স নির্মাতার সাধারণ সূত্রটা আমরা জানি 1/f সমান μ-1 ইন্টু কত 1/R1 মাইনাস 1/R2, এই সম্পর্কটা জানি। এখন বাইকনভেক্স লেন্সের এইটাই, এই যে ছবিটা ছিল এটাও একটা বাইকনভেক্স লেন্স, কিন্তু আমরা এটা একটু মুছে দিই, কারণ অনেকগুলো আঁকা হয়ে গেছে তো আবার এখানে যদি কিছু লিখি ওই ছবির মধ্যে কিছু বুঝতে পারবো না, তাই না? বাইকনভেক্স লেন্স, এই হলো একটি বাইকনভেক্স লেন্স, এ বি লেন্স। ধরো বস্তুটা এখানটায় আছে, বস্তু থেকে আলোকরশ্মি এই তলে পড়লো, অর্থাৎ এটাই হবে প্রথম তল। আমি বলেছি যে তলে প্রথমে আলোকরশ্মি আপতিত হয় সেটাই প্রথম তল ধরি। এই তলের বক্রতা কেন্দ্র কোথায় আছে? এদিকে। যেহেতু এই বৃত্তটা গোলকটা সম্পন্ন করলে কোন দিকে থাকবে বক্রতা কেন্দ্র? এদিকে। তাই এটা C1, আর যে তল থেকে আলোকরশ্মি নির্গত হবে সেটা হবে দ্বিতীয় তল, ধরলাম এর বক্রতা ব্যাসার্ধ কেন্দ্র C2। সেক্ষেত্রে দেখো এই দূরত্বটা, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা, এটা কি হবে R1, আর এই তল থেকে এই তলের দূরত্বটা হবে R2। এই গোলীয় তলের ওপর যে কোনো বিন্দু এবং C2 জুড়লেই তো R2 পাবো। দেখো R1 মাপতে গেলে আমাকে কোন দিকে যেতে হচ্ছে? আলোর গতিপথের দিকে না, কারণ এই তল থেকে C1 পর্যন্ত দূরত্ব, বা তুমি এই তল থেকে না মেপে বক্রতা ব্যাসার্ধ কিন্তু এই বিন্দু থেকেও মাপা যেত, এখান থেকে এই দূরত্বটা মাপতে গেলে আমাকে কোন দিকে যেতে হচ্ছে? দেখো তল থেকে আলোর গতিপথের দিকে, আলো যেদিকে যাচ্ছে, আলো এইভাবে গিয়ে আপতিত হচ্ছিল তো, অর্থাৎ আলোর গতিপথের দিকে মাপতে হচ্ছে। তাই এক্ষেত্রে অর্থাৎ বাইকনভেক্স লেন্সের ক্ষেত্রে R1টা প্লাস R পজিটিভ, বক্রতা ব্যাসার্ধ পজিটিভ। কিন্তু দ্বিতীয় তলের ক্ষেত্রে, এই তলের ক্ষেত্রে দেখো দূরত্ব মাপতে গেলে আমরা যদি এই বিন্দু থেকে মাপি বা এখান থেকে মাপি, যেদিকে মাপি একই দূরত্ব, দুটো কোন দিকে আসছে? আলোর গতিপথের, দেখো আমাদের লক্ষ্য করে দূরত্বটা পরিমাপ করতে আলোর গতিপথের বিপরীত দিকে আসতে হচ্ছে। আলো তো এদিকে যাচ্ছে আর আমি বিপরীত দিকে আসছি, তাই এই দূরত্বটা কী হবে? ঋণাত্মক। ফলে R2টা কি লিখবো? -R। তোমরা এখন বলতে পারো স্যার এই দুটোকে আর করে ধরলেন কেন? R1 R2 ধরছিলেন তো এতক্ষণ, আর করে ধরার কারণটা কি? কারণ কিন্তু এই লেখা হয়েছে বাইকনভেক্স লেন্সের ক্ষেত্রে আমি প্রমাণ করছি।
অর্থাৎ দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান। আমরা তো প্রথমে সাধারণ সমীকরণে দুটো তলের বক্রতা ব্যাসার্ধ পৃথক ধরে নিয়েছিলাম, কিন্তু এখন সমান, ফলে বসিয়ে দিলে দেখো 1/f সমান কত আসছে, মিউ মাইনাস 1 ইন্টু 1/r প্লাস হয়ে যাবে এটা 1/r। অর্থাৎ সমীকরণটা দেখো কেমন দেখতে এলো, 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 2/r। এই হলো কার ক্ষেত্রে, বাইকনভেক্স লেন্সের ক্ষেত্রে সমীকরণটা কেমন হবে, অর্থাৎ দুটো তল যার উত্তল তার ক্ষেত্রে কেমন হবে। চিহ্নটা ভালো করে মনে রাখতে হবে, R1 এবং R2-র চিহ্নটা কি হলো, R1টা পজিটিভ, কারণ R1 মাপতে গেলে কোথা থেকে মাপতে হচ্ছে, এই তল থেকে বক্রতা কেন্দ্র কোন দিকে, আলোর গতিপথের দিকে যেতে হচ্ছে, কিন্তু দ্বিতীয় তলটা মাপতে গেলে আলোর গতিপথের বিপরীত দিকে আসতে হচ্ছে। আমি যেহেতু আলোটা এদিক থেকে গিয়ে পড়ছে, তুমি যদি উল্টো দিক থেকে আঁকো, তুমি বলবে স্যার আমি বস্তুটা এদিকে না নিয়ে এদিকে নেবো, দেখো কি হতো সেক্ষেত্রে, একটু বুঝে দেখো। যদি বস্তুটা এখানে থাকতো, বস্তু থেকে আলো গিয়ে আপতিত হতো, সেক্ষেত্রে এই তলটা হতো, মানে আগে যে তলটা দ্বিতীয় তল হচ্ছিল সেটাই হবে প্রথম তল। আমি একটুখানি অন্য কালার দিয়ে দেখাই না, সেক্ষেত্রে এটাকে আমরা কি লিখবো, C2 না লিখে C1 লিখব, কারণ আলোক রশ্মি প্রথমে এই তলে এসে পড়েছে, ফলে এর বক্রতা কেন্দ্র এদিকে, আর এই তলের বক্রতা কেন্দ্র এদিকে হবে C2 দ্বিতীয় তলটা। ফলে আমরা দেখো সেই পরিমাপ করতে হলে এটা হলো R1, সেক্ষেত্রে R1টা কি হলো, পজিটিভ না, কারণ আমরা তো এই বিন্দু থেকে C2-র দিকে যাব, C2 থেকে ওদিকে নয় কিন্তু, তাই এটা কি হলো পজিটিভ, আর R2টা হবে নেগেটিভ। কোনো অসুবিধা নেই, দেখো R1টা পজিটিভ, R2টা নেগেটিভ, চিন্তা করার কিছু নেই, অসুবিধা কিছু হবে না। আচ্ছা, যাই হোক, এবার আমরা বাইকনভেক্স লেন্স হলো কেস 2 করব। কেস 2 কি, উভবতল লেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যে লেন্সের দুটো তলই অবতল তার ক্ষেত্রে সম্পর্ক করব। ওই সম্পর্কটা থেকেই আসবে, লেন্স নির্মাতার সাধারণ সূত্র থেকেই আসবে। দেখো কিভাবে আসছে উভবতল লেন্সের ক্ষেত্রে। আমি আঁকি প্রথমে, আচ্ছা প্রথমে লিখে দিই, তাই না, কি করছি সেটাই তো লেখা হয়নি। কেস 2 উভবতল মানে বাই কনকেভ। দেখো যদি বস্তুটা এখানে নেই, বস্তু থেকে আলো গিয়ে পড়লো, অর্থাৎ এই তলের বক্রতা কেন্দ্র কিন্তু এদিকে, কারণ যদি আমরা গোলকটা সম্পূর্ণ করি, দেখো বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে, এদিকে C1। ঠিক উত্তল লেন্সের একটু আলাদা, দেখো ভালো করে লক্ষ্য করে, উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র কিন্তু ওদিকে ছিল প্রথম তলে, এর বিপরীত দিকে হলো, কারণ এটা তো অবতল। আর দ্বিতীয় তলে এটা হবে, কারণ আমরা সেই আবারও বলি, যে তলে প্রথমে আলোক রশ্মি আপতিত হয় সেটা প্রথম তল, অপর তলটি হবে দ্বিতীয় তল, অর্থাৎ এই তলটি কি হলো দ্বিতীয় তল। এর বক্রতা কেন্দ্র কোন দিকে, এদিকে C2। ফলে আমরা এই যে দূরত্ব, এই দূরত্বটাকে কি বলবো R1, আর এখান থেকে এই দূরত্বটাকে কি বলবো R2। R1টা কি হবে নেগেটিভ। আচ্ছা, আমরা প্রথমে সাধারণ সমীকরণটা লিখি, যে কোনো লেন্সের ক্ষেত্রে এই সমীকরণটা হয় -1/R2। এখন দেখো এই লেন্সের ক্ষেত্রে, এই লেন্স বলতে কি বাইকনকেভ লেন্সের ক্ষেত্রে R1টা কি এলো, R1টা এলো -R, নেগেটিভ হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন, আলোর গতিপথের বিপরীত দিকে। R2টা কি হলো +R, কারণ আলোর গতিপথের দিকে যেতে হচ্ছে, দেখো আলো এইভাবে পড়ছে, আর দূরত্ব তো আমি এই বিন্দু থেকে এদিকে পরিমাপ করব, এই বিন্দু থেকে বা মাঝখানের আলোক কেন্দ্র থেকে, পাতলা লেন্সের ক্ষেত্রে অসুবিধা নেই, একদম পাতলা তো এটা, ফলে গতিপথের দিকে যেতে হচ্ছে, তাই ধনাত্মক। আর দুটোর মান নিশ্চিত কেন সমান বুঝতে পেরেছো, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে যেরকম প্রমাণ করেছিলাম, এটা ঠিক তার একটু চিহ্নটা একটু উল্টো হলো, ওখানে R1টা পজিটিভ ছিল, R2টা নেগেটিভ, এখানে পাল্টে গেল। ফলে আমরা যদি বসাই 1/f মিউ মাইনাস 1, এটা কি আসবে দেখো 1/r, এটা 1/r, অর্থাৎ সমীকরণটা কত 1/f সমান মিউ মাইনাস 1, একটা আগে মাইনাস চিহ্ন হবে, কারণ এই দুটো যোগ করলে কত হয়ে যাবে 2/r, মাইনাস এসে যাবে, এই মাইনাসটা সামনে নিলাম। এটি হলো
বাইকনকেভ লেন্সের ক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্ব, বাইকনকেভ লেন্স। আর একটা লেন্স করে দিচ্ছি, তোমরা এবার বাকিগুলো নিজেরা করবে। সেটা কি? প্ল্যানো কনভেক্স, অর্থাৎ মনে আছে তো, একটা তল সমতল আর একটা তল উত্তল, কেস 3, সেক্ষেত্রে কেমন হবে? এর ইংরেজিটা লিখি, বাংলাটা তোমরা নিজেরা লিখবে দেখে দেখে, আমার মনে নেই। কেস 3 প্ল্যানো কনভেক্স বা কনকেভ, যাই হোক কনভেক্স লিখি প্রথমে। প্ল্যানো কনভেক্স মানে কেমন হবে? ছবিটা, ছবি আঁকতে হবে প্রত্যেক ক্ষেত্রে, তবেই আমরা চিহ্ন প্রথাটা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, এগুলো সব মুছে দিই। বাইকনভেক্স এবং বাইকনকেভ দুটো লেন্সের ফোকাস দূরত্বের সমীকরণ একই রকম, শুধু কনভেক্সের কি উত্তল লেন্সের পজিটিভ, কনকেভের নেগেটিভ। আচ্ছা, প্ল্যানো কনভেক্স কেমন? এই কনভেক্স, তাই না? এটা প্রথম তল, ধরো বস্তু থেকে আলোকরশ্মি গিয়ে প্রথম তলে আপতিত হলো, ফলে এই যে প্রথম তলটি কেমন? সমতল। সমতলের বক্রতা কেন্দ্র কোথায় আছে? অসীমে, ফলে এখানে দেখাতে পারবো না, এদিকে অসীমে থাকবে। কিন্তু এই তলটা অর্থাৎ দ্বিতীয় তলটার বক্রতা কেন্দ্র কোন দিকে? এদিকে C2, C1টা দেখাতে পারলাম না, কারণ সমতলটা আমরা বলেছিলাম বিশাল বড় একটা গোলকের ক্ষুদ্র অংশকেই সমতল ধরতে পারি, তাই না? তাই আমরা ধরে নিই সমতলের বক্রতা কেন্দ্র অসীমে আছে, বা সমতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অসীম, ফলে আমরা R1টা কি লিখবো যেন? অসীম। আর R2টা পরিমাপ করতে দেখো, সেই আমাকে কোন দিকে আসতে হচ্ছে? আলোর গতিপথের বিপরীত দিকে। এই যে এটা তো দ্বিতীয় তল, এই তলটা দ্বিতীয় তল, তো দ্বিতীয় তল থেকে এই তল থেকে কোন দিকে যেতে হচ্ছে? আলো যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ R2টা কি হয়ে যাবে? -R। একটা কথা বলি, তুমি বলতে পারো স্যার বস্তু আমি যদি এদিকে না নিয়ে এদিকে নিই, দেখবে একই আসবে, কোনো অসুবিধা কিছু হবে না, তোমরা নিজেরা করে দেখতে পারো। ফলে বসিয়ে দিলে দেখো কত আসছে? 1/f মিউ -1, এটা কত? 1/∞ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই না? দেখো এটা -R2 জায়গায় -R বসাবো, এই জন্যে প্লাস করে দিয়েছিলাম। অর্থাৎ 1/f সমান কত এলো? মিউ -1 ইন্টু 1/R। এই হলো প্ল্যানো কনভেক্স লেন্সের ফোকাস দূরত্ব। কি জিনিসটা হলো ভালো করে দেখো, এটা প্ল্যানো কনভেক্স। আর বাইকনভেক্স আমরা কি করেছিলাম? এরকম যদি লেন্স হয়, এর ফোকাস দূরত্ব কি করলাম দেখো, 1/f সমান মিউ -1 ইন্টু 1/R। আর এর ফোকাস দূরত্ব একটু আগেই কেস 1-এ করেছিলাম, কত হয়? মিউ -1 ইন্টু 2/R করছিলাম না? এই লেন্সের ক্ষেত্রে বাইকনভেক্স লেন্সে করে দেখিয়েছিলাম তো। কি বুঝতে পারছো দুটো সমীকরণ? দেখে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ, এর ফোকাস দূরত্ব এর দ্বিগুণ। অর্থাৎ তুমি দেখো এই লেন্সটাকে যদি এইভাবে কেটে দিই, এই যে ডট ডট যে লাইনটা দিচ্ছি, এইভাবে কেটে দিলে দুটো লেন্স পাবো, প্রত্যেকটা এরকম দেখতে হবে তো। অর্থাৎ একটা বাইকনভেক্সকে কেটে দিলে মাঝখান থেকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কাটতে হবে, কিন্তু দুটো প্ল্যানো কনভেক্স পাবো, তাদের ফোকাস দৈর্ঘ্য দেখো এদের এই লেন্সটার অর্ধেক হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে একে কেটে দুটো ভাগ করলে কিভাবে কাটবো? এইভাবে নয়, কিন্তু এইভাবে কাটবো না, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কাটবো। কাটলে এরকম দেখতে হবে তো, সেগুলোর ফোকাস দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার করে। কি বোঝা গেল? কারণ দেখো এই সম্পর্ক থেকেই বুঝতে পারছি তো, এই যে দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছো তো? আমি আরেকটা ছবি না এঁকে বলি, দেখো তোমরা আরো সহজে যদি বুঝতে পারো। এর ক্ষেত্রগুলো সব হয়ে গেল, 3টে ক্ষেত্র, বাকিগুলো তোমরা নিশ্চয়ই এবার পারবে যদি চিহ্ন প্রথাটা ঠিকঠাক ধরতে পারো। আর দূরত্ব সবসময় আলোক কেন্দ্র বা তল থেকে মাপতে পারো। আমাদের ক্ষেত্রে দেখো এই তল থেকে মাপলে, অর্থাৎ এই বিন্দু থেকে মাপলে এই দূরত্বটা যা হবে, আর আলোক কেন্দ্র থেকে মাপলেও তাই হবে, কারণ আমাদের লেন্সগুলো খুব পাতলা, এটা খুব ছোট্ট, এত চওড়া নয়, ফলে দূরত্ব প্রায় একই আসবে। হ্যাঁ, যেটা বলছিলাম, লেন্সকে কাটলে কী হবে দেখো, এরকম এই একটা উত্তল লেন্স, বাইকনভেক্স লেন্স বলল এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে একে যদি মাঝখান থেকে কাটে এইভাবে কাটলে ফোকাস দৈর্ঘ্য কীভাবে
কত হবে। এইভাবে কাটলে কী হবে দেখো, লেন্স এরকম দেখতে হয়ে যাবে, এই একটা লেন্স হবে আর এই একটা লেন্স হবে, আলাদা করে দিচ্ছি কেটে, দুটোকে কেটে আলাদা আলাদা করে দিচ্ছে। তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে 20, এরও ফোকাস দৈর্ঘ্য 20, যেটা গাণিতিকভাবে আমরা দেখালাম। দেখো এর ফোকাস দৈর্ঘ্য অর্ধেক তো এটা দেখানো হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, আরেকটা প্রশ্ন দেয়, যদি লেন্সকে এইভাবে কাটি, এইভাবে মানে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে না কেটে প্রধান অক্ষ বরাবর কাটি, প্রধান অক্ষ বরাবর মানে এই তো লেন্স ছিল, এই যে ডট ডট লাইন এইভাবে কেটে দিলাম, এরকমভাবে মানে দেখতে এরকম হবে। দেখো কাঁচের তৈরি, কেটে দিলে এরকম দুটো অংশ আসবে, তাই না? নিচের অংশটা দেখায়, এদের ফোকাস দৈর্ঘ্য কত করে হবে, সুন্দর করে আঁকি, কত করে হবে ফোকাস দৈর্ঘ্য। দেখো এর ফোকাস দৈর্ঘ্য যা থাকবে এরও ফোকাস দৈর্ঘ্য তা হবে, এদের প্রত্যেকে তাই হবে ফোকাস দৈর্ঘ্য। কারণ দেখো আমরা জানি এর ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা কি, 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু কত 1/r1 মাইনাস 1/r2, এটাই তো, এই সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম তো। মিউটা কি প্রতিসারাঙ্ক, এখন কাটলে এর প্রতিসারাঙ্ক মিউ হলে এর প্রতিসারাঙ্ক কত হবে মিউ, পাল্টাবে কিছু প্রতিসারাঙ্ক? পাল্টাবে না। বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ এই তলটির বক্রতা ব্যাসার্ধ এই প্রথম তলের কাটলে কি বক্রতা ব্যাসার্ধ পাল্টাবে? দুটো তলের বক্রতা একই আছে, ফলে বক্রতা ব্যাসার্ধ একই থাকবে, তাই এরও ফোকাস দৈর্ঘ্য দেখবে একই আসবে, কারণ বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন ঘটছে না, তাই ফোকাস দৈর্ঘ্য একই হবে। এবার একটু আমরা আজকের ক্লাসের শেষ অংশ অর্থাৎ আজকের ক্লাসের শেষ অংশ অর্থাৎ একটি লেন্সকে, কোন লেন্স, ওই বাইকনভেক্স ধরে নিই, উভয়তল লেন্সকে যদি জলে নিমজ্জিত করি, মানে জলের মধ্যে যদি ডুবিয়ে দিই, তার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটবে। তবে হ্যাঁ, সবসময় জলে নিমজ্জিত করা হবে না, জলে না নিমজ্জিত করে কোনো তরলের মধ্যে নিমজ্জিত করা হলো, তখন কি হবে সেটাও বের করতে দিতে পারে। তবে আমরা জলে নিমজ্জিত করলে কেমন আসে ফোকাস দৈর্ঘ্যে কেমন পরিবর্তন হয় সেটা নির্ণয় করব। তাহলে লিখি, লেন্সকে বায়ু অপেক্ষা ঘন মাধ্যমে নিমজ্জিত করা হলো। খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর অঙ্ক পড়ে তোমাদের। মানে একটা লেন্সকে জলে নিমজ্জিত করা হলো, বায়ু অপেক্ষা ঘন, বায়ুর প্রতিসারাঙ্ক 1 আর জলের প্রতিসারাঙ্ক 1.33, তাহলে জল বায়ুর থেকে ঘন, তো তাই বায়ু অপেক্ষা ঘন মাধ্যম, বা যদি বলে জলের মাধ্যমে নিমজ্জিত করলে কি হবে। দেখো এই লেন্সটা যখন বায়ুতে আছে তখন ফোকাস দৈর্ঘ্য কত, আমরা জানি বায়ুতে থাকলে ফোকাস দৈর্ঘ্য কত হয়, 1/fa সমান কত মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এই তো। এবার ওই লেন্সকে, আচ্ছা এটা মিউ না লিখে লেখা উচিত কত এ মিউ জি, এই একটু আগে বলছিলাম বায়ু মাধ্যম আছে বায়ুর সাপেক্ষে, আর লেন্সটা ধরে নিচ্ছি কাঁচের তৈরি, তাই এ মিউ জি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক বা লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক। জলে যদি নিমজ্জিত করি ওই লেন্সকে, যদি জলের মধ্যে ডুবিয়ে দিই কত আসবে, আমরা জানি 1/f/w, এর চারপাশে তখন কি চলে আসবে জল, ওয়াটার, তাই লিখছি f/w সমান কত w মিউ জি মাইনাস 1 ইন্টু কত 1/r1 মাইনাস 1/r2 হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এটা 1 নম্বর লিখি, এটা 2 নম্বর লিখি, প্রশ্ন এফ এ বড় না f/w বড়, অর্থাৎ এই দুটোর মধ্যে কে বড়, না দুটোই সমান। এফ এ মানে কি বায়ুতে ফোকাস দৈর্ঘ্য, f/w মানে জলে ফোকাস দৈর্ঘ্য।
সেটা তুলনা করার জন্য এই দুটো ভাগ করে দাও, 1 নম্বর ভাগ 2 নম্বর, কে বড় তুলনা করার জন্য আমরা ভাগ করছি। 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলে কি আসবে, FW/FA সমান কত, যেহেতু এটা ব্যস্ত তাই উপরে উঠে গেছে 2 নম্বরেরটা, এটা বাঁ দিকের সঙ্গে বাঁ দিক আর ডান দিকের সঙ্গে ডান দিক, W-μg-1 A-μg-1 এই এলো, তাই না? আচ্ছা এটা একটু উপরে লিখে নিই, এই যে ভাগ করলাম এটা উপরে লিখে নিই, FW/FA সমান কত, W-μg-1 A-μg-1। দেখো এটা দেখেও কি আমরা বুঝতে পারছি কোনটা বড়, এই 3 নম্বর সমীকরণটা দেখেও বুঝতে পারছি না কোনটা বড়, FA আর FW তুলনা করতে পারছি না। দেখো 3 নম্বর থেকে কি করে বলবে FA আর FWর মধ্যে কে বড়, সেটা জানার জন্য আমরা এখানটা লিখছি, দেখো W-μg সমান কি জানি, μg/μw, এটা জানি। আবার দেখো আমরা বলেছিলাম μg মানে কি, কাঁচের পরম প্রতিসারাঙ্ক, μw মানে জলের পরম প্রতিসারাঙ্ক। এটাকে এইভাবেও লেখা যায় তো, Aμg/Aμw, দুপারে এ নেওয়া যেত বায়ু মাধ্যম থাকলে, অর্থাৎ একটু লক্ষ্য করে দেখো Aμgকে Aμw দিয়ে ভাগ করলে আমরা এটা পাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি Aμg > Wμg। কেন? এইটাই, এই যুক্তিটা ভালো করে বুঝতে হবে কেন এটা হলো। কারণ আমি Aμgকে কোনো একটা রাশি দিয়ে ভাগ করলে তবেই এই রাশিটা পাচ্ছি, Wμg পাচ্ছি, কারণ আমরা Wμg সমান এটা প্রমাণ করেছি। ফলে আমরা অবশ্যই বলতে পারি যে Aμgটা বড়। আবার Aμwর মানও আমরা জানি তো, এটার মান সবসময় কি হয়, কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক সবসময় 1-এর চেয়ে বড় হয়। এটা যেহেতু 1-এর থেকে বড়, আরও নিশ্চিত হয়ে গেলাম যে Aμgটা বড়, কারণ Amgকে ভাগ করলে তবেই Wμg আসছে। কোনো একটা জিনিস ভাগ করলে আর একটা জিনিস আসে, একটা জিনিসকে ভাগ করে দিলে তবে অপর একটা জিনিস আসে, তাহলে সেই জিনিসটা কী হবে, এই জিনিসের থেকে ছোট হবে তো, কারণ এটাকে ভেঙেই সেটা পাওয়া গিয়েছে, তাই এটা লেখা হলো Amg। আর তলায় যেহেতু 1-এর থেকে বড়, তাহলে আরও নিশ্চিত হয়ে গেলাম Amgটা বড়। তাহলে Amg বড় মানে Amg-1, দুপার থেকে -1 করতে পারি, Wμg-1, অর্থাৎ Amg-1 কার থেকে বড়, Wμg-1 থেকে বড়, Amg-1 Wμg-1 থেকে বড়। ও আচ্ছা, এই সমীকরণটা না একটু ভুল হয়ে গিয়েছে, এই ভাগ করাটা তোমরা একটু লক্ষ্য করে দেখো, এদিকটা ঠিক আছে, এদিকটা Wμg ওপরে হবে না, ওপরে হবে Amg, আর এখানটায় Wμg হবে। দেখো 1 নম্বর ভাগ 2 নম্বর যখন করা হয়েছিল সেই জায়গাটায় এটা ওপরে হওয়া উচিত ছিল, আমি এটা ভুল করে বসিয়ে দিয়েছি, তোমরা একটু সেরে নাও। যাই হোক, দেখো তাহলে কি দাঁড়ালো, Amg-1 গ্রেটার দেন কত এলো, Wμg-1, অর্থাৎ এই ভগ্নাংশের ওপরেরটা বড়, ফলে এর ওপরেরটা বড় হবে। দেখো এই যে সমীকরণের ডান দিকের ওপরে বড় হলে বাঁ দিকের ওপরে বড়, অর্থাৎ আমরা লিখতে পারি FW > FA। ফলে আমরা কি বলতে পারি যে জলে ফোকাস দৈর্ঘ্য, জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের মান বায়ুতে যা ফোকাস দৈর্ঘ্য তার থেকে বেড়ে যায়। যেন আমরা অঙ্ক করে এই যে তথ্যগুলো Amg, Wμg এই মানগুলো যদি বসায়, তখন দেখবে FWর মান কত হয়, অর্থাৎ জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য প্রায় 4 গুণ হয়ে যায়। অর্থাৎ একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বায়ুতে যদি 20 সেন্টিমিটার হয়, ওই লেন্সটিকে কেবলমাত্র জলে নিমজ্জিত করে দাও, ফোকাস দৈর্ঘ্য 80 সেন্টিমিটার হয়ে যাবে, 4 গুণ হয়ে যায়। কখনো এই সমীকরণে মানগুলো বসালে দেখতে পাবে Amg, Wμgর মান বসালে আসবে। আর হ্যাঁ, অবশ্যই মনে রেখো এই জায়গার ভাগের সময় একটুখানি ভুল গেছে, আগের লাইনটা তোমরা সেরে নিও, আমি তো মুছে ফেলেছি আর সারতে পারলাম না, তোমরা সেরে নিও। এই হলো লেন্স নির্মাতার সূত্র। লেন্স নির্মাতার সূত্র থেকে আমরা লেন্সের ফোকাস দৈর্ঘ্য গণনা করলাম, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটাও শিখলাম, ফোকাস দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হয় সেটাও শিখলাম। পরের ক্লাসে আমরা লেন্সের সমবায় জানব, যেমন রোধের বা ধারকের সমবায় তোমরা শিখেছ, লেন্সের সমবায় শিখব। পরের ক্লাসে দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের যদি এই ক্লাসগুলো পছন্দ হয়, তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে ক্লাসগুলোকে শেয়ার করো, লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।